ছোটবেলা থেকেই তো আমরা সবাই বাক্য এই কথাটার সঙ্গে পরিচিত। ছোটবেলাতে দিত না বাক্য গঠন করো, বড়বেলাতেও কিন্তু এই বাক্য তোমাদের সিলেবাসে রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাক্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেহেতু এটা ব্যাকরণ ক্লাস, অনেক আলোচনা করতে হবে, তাই আমরা বাক্যের সম্পূর্ণ অংশটাকে তিনটে ক্লাসে পার্ট বাই পার্ট পোস্ট করব। আজ প্রথম পর্ব। আজকের এই পর্ব দেখলে বাক্য বিষয়টা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। দেখো, আমি যতই তোমাদের বলি জলের মতো সহজ, ব্যাকরণ বিষয়টা আদৌ ততটা সহজ নয়। কিন্তু এই ভিডিওতে আমি চেষ্টা করব একদম সহজভাবে জলের মতো করে বিষয়টা তোমাদের বুঝিয়ে দিতে। শুধু ভিডিও দেখলাম আমি ব্যাকরণের সব পেরে যাব, এমনটা কিন্তু হবে না। তাই ভিডিও দেখবার পর তোমার যে ব্যাকরণ বই রয়েছে সেখান থেকে বাক্য অংশটা তুমি একবার পড়ে নাও। দু তিনবার রিডিং পড়ে নিলে একদম বিষয়টা তোমার মাথাতে পুরোপুরি গেঁথে যাবে। শুরু করছি আজকের আলোচনা। তার আগে তুমি বলো তো, গরুগুলি আকাশে উড়ছে, এটা কি বাক্য? যদি বাক্য না হয়, যদি হ্যাঁ হয় ইয়েস লিখবে, যদি না মনে হয় কেন এটা বাক্য নয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। কিংবা এটা বলো তো, সেকেন্ড কোশ্চেন এক দাগ দিয়ে লিখবে, ইয়েস হলে ইয়েস, নো হলে কারণ। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি খাবে? আমি প্রশ্ন করলাম, তুমি উত্তরে বললে বিরিয়ানি। এই যে তুমি কথাটা বললে, শুধু একটা শব্দ বা পদ যেখানে রয়েছে বিরিয়ানি, এটা কি একটা বাক্য? তোমার কি মনে হয়? বা আমি তোমাকে বললাম চলো, এই কথাটা কি বাক্য? কিংবা তুমি আমার কাছে জিজ্ঞেস করলে আচ্ছা তুমি কি আজকে ঘুরতে যাবে? আমি বললাম যাব। এই যাব কথাটা, এটা কি বাক্য? সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভালো বিরিয়ানি রান্না করবার অনেক শর্ত আছে, যেমন খুব সুন্দর মশলা ব্যবহার করতে হবে, আতরের ব্যবহার করতে হবে, রাইস, আলু, চিকেন এগুলো ওয়েল কুক হয়েছে কিনা দেখতে হবে। বাক্য নির্মাণ করার জন্যও কিছু শর্ত আছে জানো, সেগুলো যদি ঠিকঠাক না মেলাতে পারো বাক্য হবেই না। শুরু করছি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাক্যের ক্লাস। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। চলো, আমি তোমাকে ভালোবাসি বইয়ের প্রতিটা পৃষ্ঠাতে আমি দাগ দিয়ে রেখেছি। খুব ভালো করে গোনো তো। চলো, এখানে আছে একটা শব্দ বা পদ। দুই দাগে আছে আমি তোমাকে ভালোবাসি, এখানে আছে তিনটে পদ। আর তিন দাগে আছে বইয়ের প্রতিটা পৃষ্ঠাতে আমি দাগ দিয়ে রেখেছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, ছয় সাতটা মতো পদ বা শব্দ রয়েছে। এই তিনটেই কিন্তু বাক্য। তুমি আমায় প্রশ্ন করবে চলো এটা কি বাক্য? হ্যাঁ, এটা বাক্য বলবো। আমরা দেখে নেব প্রথমেই বাক্যের সংজ্ঞাটা। একাধিক শব্দ বা পদ পরস্পর মিলিত হয়ে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী একটা শব্দতে যদি তুমি তোমার মনের ভাব পরিষ্কারভাবে জানাতে পারো সেটাকেও বাক্যের মর্যাদা দেওয়া হয়। যেমন আমি তোমাকে বললাম আচ্ছা তুমি কি করবে, যাবে না থাকবে? তুমি উত্তর দিলে চলো। এই চলোটার দ্বারা তুমি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছো। এখানে একটা মাত্র পদ বা শব্দ রয়েছে, এটাও কিন্তু বাক্য। তুমি আমাকে প্রশ্ন করলে আচ্ছা স্যার আপনি কি ভালো খান? আমি বললাম ফল। আমি ফল বললাম, এটাও কিন্তু একটা বাক্যের মর্যাদা অর্জন করবে যদি এতে আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। আর পরেরটা আমি তোমাকে ভালোবাসি, তিনটে পদ মিলিত হয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে, অর্থাৎ এটা বাক্য। পরেরটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে আমরা বুঝে গেলাম বাক্য কাকে বলে। একটা পদ বা একাধিক পদ পরপর বসে
মনের ভাব যদি সম্পূর্ণভাবে প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। কিন্তু একাধিক পদ পরপর বসলেই বাক্য হয় না। বাক্য নির্মাণের জন্য শর্ত রয়েছে। বাক্য নির্মাণ করতে গেলে তিনটে শর্ত পূরণ করতে হবে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য। এটা কিন্তু আসক্তি নয়, তোমরা অনেকেই ভুল করে লেখো আ দন্ত স কয় তয় রস্যি, এটা নয়, আ দন্ত স তয় তয় রস্যি, আসক্তি বা নৈকট্য। এই তিনটে শর্ত যদি ঠিকঠাক ভাবে না মেলে তাহলে কিন্তু বাক্য হবে না। যোগ্যতা কি? বাক্যের মধ্যে থাকা পদ বা পদগুলির সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ করাকে বলা হয় বাক্যের যোগ্যতা। তুমি বলবে ওরে বাবা এটা তো বেশ কঠিন মনে হচ্ছে, সহজ করে বুঝিয়ে বলি। অযৌক্তিক কথাবার্তা, পাগলের প্রলাপ, অবান্তর কথাবার্তা, এগুলো বাক্য হয় না। বাক্য হতে গেলে তার অর্থগত এবং ভাষাগত সঙ্গতি থাকা দরকার। তুমি বলবে এইটাই তো বুঝছি না যে এটা কি জিনিস। আমি কটা উদাহরণ লিখেছি। গরুগুলি আকাশে উড়ছে, তুমি বলো এই কথাটির অর্থগত বা ভাষাগত কোনো সঙ্গতি আছে? তাছাড়া গরুর কি আকাশে ওড়ার যোগ্যতা আছে? নেই, এটা বাক্য হবে না। নেক্সট, আমি জ্বলন্ত কয়লা খেয়ে ফেলছি বা খাচ্ছি, বা আমি জ্বলন্ত কয়লা দিয়ে স্নান করছি, এটা হতে পারে? হতে পারে না। নেক্সট, মরুভূমিতে পদ্ম ফুল ফুটেছে, এটাও হতে পারে না। এগুলো বাক্য হবে না, কারণ এখানে অর্থগত বা ভাবগত কোনো সঙ্গতি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাই এগুলি বাক্য নয়। পরীক্ষাতে এমন প্রশ্ন দেওয়া হয়, বাক্য নির্মাণের শর্তগুলি লেখো, বা একটি লাইন দিয়ে বললো এটি বাক্য নয় কেন। এই যে ধরো এই তিনটের মধ্যে যে কোনো একটা দিল, তুমি উত্তরে লিখবে কারণ এখানে বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি পূরণ হয়নি। এবার চলে আসবো দ্বিতীয় শর্তে, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা যে গুণের দ্বারা বক্তার মনের ভাব সম্পর্কে শ্রোতার আগ্রহের নিষ্পত্তি ঘটে, এই গুণটাকে বলা হয় আকাঙ্ক্ষা। বাক্যের অসম্পূর্ণতার কারণে শ্রোতার মনে আকাঙ্ক্ষার যদি নিবারণ না হয় তাহলে এটা বাক্য হবে না। ধরো আমি তোমাকে একটা লাইনের খানিকটা বলে আর বললাম না, তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ হলো না, এটা বাক্যের মর্যাদা পাবে না। ধরো আমি বললাম আমি সেদিন মাঝরাতে, আর কিছু বললাম না। তুমি স্কুলে গিয়ে, আর কিছু বললাম না। ভারতের প্রতিবেশী দেশ হলো, কিছু বললাম না। এই লাইনগুলোতে দেখো তোমার মনের আকাঙ্ক্ষা, অর্থাৎ শ্রোতার মনের আকাঙ্ক্ষা, পুরো বিষয়টা জানার যে আকাঙ্ক্ষা, সেটা ফুলফিল হচ্ছে না, তাই এগুলো বাক্য হবে না। আর একটা কি আছে, আসক্তি বা নৈকট্য, নিকটে বসা, ঠিকঠাক সিরিয়ালে বসা, এইটা হচ্ছে আসক্তি বা নৈকট্য। বাক্যের অর্থবোধের জন্য পদগুলি যথাস্থানে স্থাপন করা হলো আসক্তি বা নৈকট্য। বাক্যের মানে বোঝা যাবে এজন্য প্রত্যেকটা পদকে ঠিকঠাক জায়গায় বসানোর নামই হলো আসক্তি বা নৈকট্য। বাক্যের মধ্যে থাকা পদগুলি সঠিক জায়গায় না বসে বিক্ষিপ্তভাবে বসলে কখনো বাক্য হয় না। যেমন নীল লাইনগুলোর দিকে তাকাও, নীল কালি যেটা ডিপ নীল, আকাশিটা নয়। ভালোবাসি খুব আমি তোমাকে, মানে হলো? হলো না, এটা বাক্য হবে না, কারণ এর আসক্তি বা নৈকট্য ঠিক নেই, এই বাক্যের সিরিয়ালটা ঠিক নেই। হওয়া উচিত ছিল আমি সরি তোমাকে আমি খুব ভালোবাসি বা আমি তোমাকে খুব ভালোবাসি, যে কোনো একটা হলে বোঝা যেত। কিন্তু ভালোবাসি খুব আমি তোমাকে, এটার কিন্তু কোনো আর কি অর্থ হচ্ছে না, এটা নৈকট্য ঠিক নেই, তাই এটা বাক্যের মর্যাদা অর্জন করবে না। আর একটা উদাহরণ, বিপাশা না স্কুলে আজ যাবে, তার মানে বিপাশা আজ স্কুলে যাবে না, এটা কি উল্টো পাল্টা করে লেখা। বা তোমাকে খাওয়াবো শরবত গন্ধরাজ আমি লেবু, এটার মানে কি আমি তোমাকে গন্ধরাজ লেবুর শরবত খাওয়াবো। এই বিষয়টা বোঝানো হচ্ছে যে কথাগুলো যদি লাইনটা যদি ওলট পালট থাকে, লাইনের শব্দগুলো যদি যথাস্থানে না বসে, তাদের সিরিয়াল যদি ঠিক না থাকে, তাহলে এটা কিন্তু বাক্য হবে না। তাহলে আমরা শিখে নিলাম বাক্য কাকে বলে। বাক্য কাকে বলবে? বাক্য বলছে এক বা একাধিক পদ বা শব্দ পরস্পর মিলিত হয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে বাক্য বলে। বাক্য নির্মাণের তিনটে শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এবার আমরা চলে যাব
বাক্যের দুটি ভাগ, বাক্যের দুটো অংশ আছে প্রত্যেকটা বাক্যের, উদ্দেশ্য এবং বিদেহ। তো উদ্দেশ্য আর বিদেহ কাকে বলে আমরা একটু দেখে নিই। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, এবং উদ্দেশ্যকে লক্ষ্য করে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। এবার আমি একটা লাইন তোমাদের দিলাম, বিশ্বজিৎ গল্প লিখছে। এই বাক্যটাতে, এই লাল কালির লেখাটাতে বিশ্বজিৎকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, তাই বিশ্বজিৎ হলো এই বাক্যের উদ্দেশ্য, আর বাকি অংশটুকু গল্প লিখছে এটা হলো বিদেহ। একইভাবে দেখো পরের লাইনগুলো আমি লাল লাল কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি কোনটুকু উদ্দেশ্য। তুমি ভালোবাসার স্রোতে ভেসে যাও, কাকে উদ্দেশ্য করে কথাটা বলা? তুমি। কাকে উদ্দেশ্য? এই বাক্যের মূল উদ্দেশ্য তুমি, তাহলে তুমি হলো উদ্দেশ্য, বাকিটুকু বিদেহ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন, উদ্দেশ্য রবীন্দ্রনাথ ঠাকুর, বাকিটুকু বিদেহ। এই হচ্ছে উদ্দেশ্য আর বিদেহের আর কি মূল বিষয়। এবার একটা অংশ আছে, উদ্দেশ্য সম্প্রসারক, বিদেহ সম্প্রসারক। সম্প্রসারক মানে সম্প্রসার করা, বাড়িয়ে দেওয়া। এই জায়গাটাতে টাইপে একটা লাইন পড়েনি, হবে উদ্দেশ্য এবং বিদেহ সম্প্রসারক কাকে বলে। বাক্যের বিদেহ অংশকে প্রসারিত করবার জন্য যে যে পদ বা পদ সমষ্টি ব্যবহৃত হয় তাকে বিদেহ সম্প্রসারক বলে। একইভাবে বাক্যের উদ্দেশ্যকে সম্প্রসারিত মানে বাড়িয়ে লেখবার জন্য যে যে পদ বা পদ সমষ্টি বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক। উদ্দেশ্য বিদেহ কি আমরা পড়ে নিয়েছি, যাকে উদ্দেশ্য করে বাক্য সে উদ্দেশ্য, বাকিটুকু বিদেহ। এবং উদ্দেশ্যকে যদি কোনো পদ বা পদ সমষ্টি দিয়ে উদ্দেশ্য অংশকে প্রসারিত করা হয় তাহলে সেটা উদ্দেশ্য সম্প্রসারক, বিদেহ অংশকে প্রসারিত করলে সেটা বিদেহ সম্প্রসারক হবে। কেমন লাগছে আজকের আলোচনা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে। যেমন লাইনটা দেখো, বিকাশ বই পড়ছে, এই বাক্যের উদ্দেশ্য কি? বিকাশ। এবার উদ্দেশ্য সম্প্রসারক দেখো, অবিনাশ বাবু ছোট ছেলে বিকাশ বই পড়ছে। এই যে উদ্দেশ্য বিকাশ, বিকাশটাকে আমরা প্রসারিত করলাম আরো কিছু শব্দ দিয়ে, উদ্দেশ্যকে। অবিনাশ বাবুর ছোট ছেলে বিকাশ, তাহলে এই অবিনাশ বাবুর ছোট ছেলে এই অংশটা হবে উদ্দেশ্য সম্প্রসারক। একইভাবে বিকাশ বই পড়ছে, এটাকেই আমরা, বই পড়ছে হচ্ছে বিদেহ ছিল, আমি লিখে দিলাম বিকাশ মন দিয়ে গল্পের বই পড়ছে। তাহলে বই পড়ছে এই যে বিদেহ এটাকে বাড়ানো হলো আর তিনটে দেখো পদ যোগ করে মন দিয়ে গল্পের। তাহলে এই অংশটা, এই যে যেটাকে বাড়িয়ে দেওয়া হলো এটাই হলো বিদেহ সম্প্রসারক। বিষয়টা বুঝে থাকলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করো। এবার আমরা বাক্যের শ্রেণী বিভাগ করব। গঠনগতভাবে বাক্য চার প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিদেহ থাকে তাকে সরল বাক্য বলে। উদ্দেশ্য বলতে একটা মাত্র কর্তা, বিদেহ বলতে একটা কর্ম, একটা সমাপিকা ক্রিয়া। মনে রাখতে হবে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তুমি বলবে স্যার সমাপিকা ক্রিয়াটা না ভুলে গেছি, আমি একটু বুঝিয়ে বলি। যে ক্রিয়া একদম মনের ভাবকে সম্পূর্ণ করে দেবে, তোমরা সহজে এটা মনে রাখো। আমি বললাম আমি বাজারে গিয়ে, এই গিয়ে কথাটা ক্রিয়া, কিন্তু এইটুকু বললে কি মনের ভাব ক্লিয়ার হচ্ছে? আমি বাজারে গিয়ে, না, হচ্ছে না, তাই এটা অসমাপিকা ক্রিয়া। আমি যদি বলি আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাব, আমি বাজারে গেলাম, এগুলোতে দেখো মনের ভাব পরিষ্কার হচ্ছে। তাহলে এক্ষেত্রে ক্রিয়াগুলো হবে সমাপিকা ক্রিয়া। তাহলে কয়েকটা উদাহরণ দেখো, বিশ্বজিৎ গান করে, বিশ্বজিৎ উদ্দেশ্য, গান করে বিদেহ, এটা সরল বাক্য। আবার আমি যদি বলি সমাপিকা ক্রিয়া, করে, গান করা, করাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আসি পরের উদাহরণে, অভিজিৎ বেড়াতে যাচ্ছে, যাওয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটাই সমাপিকা ক্রিয়া আছে। দেখো উদ্দেশ্য একটা অভিজিৎ, বেড়াতে যাচ্ছে বিদেহ একটা, সেম। এভাবেই আর কি আমরা সরল বাক্য চিনে এবং বুঝে নিতে পারবো। যৌগিক বাক্য, নামের মধ্যেই কিন্তু মূল রহস্য লুকিয়ে আছে, যোগ। একাধিক সরল বাক্যকে এই বাক্যে যোগ করে রাখা। দেখো সংজ্ঞা, একাধিক স্বাধীন সরল বাক্য যখন সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র
বাক্যে পরিণত হয় বা বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। একাধিক মানে দুটো তিনটে চারটে সরল বাক্য জুড়ে থাকলে একটা বাক্যের মধ্যে তাকে বলা হয় যৌগিক বাক্য। এই যে একটু আগে বললাম সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, এগুলো কি? এবং, ও, আর, কিন্তু, নতুবা, অথবা, এইগুলো হচ্ছে সংযোজক বিয়োজক অব্যয়। আমি তাহলে কয়েকটা উদাহরণ দিলাম। দেখো উদাহরণে আর একটা কথা আমি বলেছি, কখনো কখনো উদাহরণের আগে দেখে নাও, মানে এই যে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় না বসে দুটো সরল বাক্যকে কমা দিয়েও যুক্ত করা হতে পারে। আমি উদাহরণগুলো দেখো, লাল কালির উদাহরণের মাঝখানে আকাশি দিয়ে সংযোজক অব্যয়টা চিনিয়ে দেওয়া আছে। আমি বাড়ি এলাম, দেখো একটা সরল বাক্য। বিশ্বজিৎ ঘুরতে গেল, একটা সরল বাক্য। দুটো সরল বাক্যকে আর দিয়ে আমি যোগ করে একটা বাক্য বানিয়ে দিলাম যৌগিক বাক্য। আমি বাড়ি গেলাম আর বিশ্বজিৎ ঘুরতে গেল। ঠিক একইভাবে তুমি যাবে, এটা একটা বাক্য, আমাকে ফোন করবে, এটা একটা বাক্য, আমি দুটোকে জুড়ে দিলাম, তুমি যাবে অথবা আমাকে ফোন করবে। আবার দেখো পরেরটা, তুমি সবসময় মনে রাখবে যেমন কর্ম তেমন ফল, দুটোকে আমরা কমা দিয়ে যুক্ত করে দিলাম। এবার আসি জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান অংশ এবং এক বা একাধিক খণ্ড বাক্য বা অপ্রধান অংশ থাকে তাকে জটিল বাক্য বলে। জটিল বাক্য দেখলেই চিনতে পারবে, দেখবে এই বাক্য সাধারণত শর্ত সাপেক্ষ হয়। এই বাক্যে সাপেক্ষ অব্যয় সাপেক্ষ সর্বনাম থাকে। তুমি বলবে এইগুলো আবার কি? বলে দিই, যে, সে, যারা, তারা, যখন তখন, যদি তবে, যিনি তিনি, যেমন তেমন, এইগুলো থাকবে। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। যদি না মরি তবে একদিন দেখা হবে। দেখো তবে একদিন দেখা হবে, একদিন দেখা হবে, পুরো মনের ভাবটা ক্লিয়ার। এটা কিন্তু কি বলা হচ্ছে? প্রধান বাক্য অংশ। আর একটা খণ্ড বাক্য আছে, যদি না মরি। দেখো একটা বাক্যের অর্ধেকটা অংশ, তাহলে খণ্ড অংশ, আর একটা প্রধান বাক্য আছে, এটা জটিল বাক্য। সেম, যদি যদি না বৃষ্টি হয়, যদি না বৃষ্টি হয় বা যদি বৃষ্টি না হয়, দেখো অর্ধেকটা খণ্ড বাক্য। আমি স্কুলে যাব, এটা পূর্ণ বাক্য। তাহলে একটা প্রধান বাক্য আর কি, একটা প্রধান বাক্য আর এক বা একাধিক খণ্ড বাক্য থাকলে সেটা হয় জটিল বাক্য। আশা করি এটা তোমরা বুঝে গেলে। এবার মিশ্র বাক্য। মিশ্র বাক্য কিছু নয়, এই যে সরল জটিল যৌগিক করলাম, এগুলো যদি মিলেমিশে থাকে হয়ে যায় মিশ্র বাক্য। যে বাক্যে সরল জটিল কিংবা যৌগিক বাক্যের মিশ্রণ থাকে তাকে মিশ্র বাক্য বলে। যেমন দেখো যৌগিক সরল একটা আমি দেখাই, জগদীশ বাবু ধনী লোক কিন্তু কৃপণ। ওই যে দেখেছো কিন্তু দিয়ে, এটা একটা যৌগিক বাক্য। সঙ্গে আমরা যোগ করে দিলাম তিনি কাউকে দান করেন না, গোটা বাক্যটা হয়ে গেল যৌগিক প্লাস সরল। অতএব এটা একটা মিশ্র বাক্য। আর একটা উদাহরণ দেখো, বর্ষাকালে বৃষ্টি হয়, যারা কৃষক তারা বর্ষায় বৃষ্টিতে আনন্দিত হয়ে ওঠে। এটা এখানে বর্ষাকালে বৃষ্টি হয়, এটা সরল বাক্য। আর পরেরটা, এই যে যারা কৃষক তারা বর্ষার বৃষ্টিতে আনন্দিত হয়ে ওঠে, এটা জটিল বাক্য। সরল আর জটিল মিলে একটা বাক্য হয়েছে, এটা কিন্তু মিশ্র বাক্য। প্রথম পর্বের আলোচনা শেষ। আমি আজকে পড়ালাম কি কি একবার ঝটপট তোমাদের রিক্যাপ করে দিই। বাক্য কাকে বলে, বাক্যের দুটি ভাগ, দুটি অংশ, উদ্দেশ্য বিদেহ কি, তারপর আমরা পড়লাম বাক্য নির্মাণের শর্ত, তারপর পড়লাম গঠনগতভাবে বাক্য কত প্রকার কি কি। আগামী ক্লাসে আমরা অর্থগতভাবে বাক্য কত প্রকার কি কি সেটা শেখাবো। পরবর্তী ক্লাসে আমরা বাক্য পরিবর্তন শেখাবো। মনে রাখবে এটা শর্টকাট একটা ক্লাস, ব্যাকরণ কিন্তু সাধনার বিষয়। শুধুমাত্র ভিডিও কয়েক মিনিট দেখলাম সব পেরে যাব এমন হবে না। এজন্য আমি তোমায় অনুরোধ করব, গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকের ব্যাকরণ ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে। নিজে নিজে এক বা একাধিক ব্যাকরণ বই থেকে আর কি সংজ্ঞা, উদাহরণ বা টোটাল কনসেপ্টটা ভালো করে পড়ে নেবে। আজকের ক্লাস কেমন লাগলো আমাকে লিখে জানিও। আর যে প্রশ্নগুলো করেছিলাম, চলো বা হ্যাঁ, এই যে ছোট ছোট শব্দ, এগুলো কি বাক্য হতে পারে? এবার উত্তর দাও তো। আর তুমি এটার উত্তর দাও, আমি হঠাৎ, এরপরে আর কিছু নেই, এটা কি বাক্য হতে পারে? কেন হবে না? চলো না কমেন্টে একটু আলাপ আলোচনা হোক। যখন আমরা পড়াশুনো নিয়ে আলাপ আলোচনা করব, কমেন্টস লিখবো, আমাদের পড়াশুনোটাও কিন্তু অনেকটাই মজবুত হবে, মাথাতেও গেঁথে যাবে। ভালো থেকো, আজকের মতো টাটা।